ধন্যবাদ স্যার এবং ম্যাম। আমি আবারও আরেকবার আজকের আমাদের বিতর্কের বিষয়টি মনে করে দিতে চাচ্ছি। আজকে আমাদের বিতর্কের বিষয় ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি। আমি আর কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে চলে যেতে চাচ্ছি। আমি প্রথমে আহ্বান জানাচ্ছি আজকে আমাদের সরকার দলীয় প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তৌফিকুল ইসলামকে তার বক্তব্য প্রদান করার জন্য। প্রধানমন্ত্রী, আপনার সময় ৪ মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই ছায়া সংসদে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য এবং যারা উপস্থিত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করছি। আজকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী হিসাবে আমি আজকে যে বিলটি উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। এবং এই টপিকটি যখন এবং এই বিষয়টি নিয়ে যখন আমরা আলোচনা করতে যাই, আমি প্রথমেই চেষ্টা করব উপস্থিত বিরোধী দল এবং যারা অন্যান্য আছেন সবাইকে এই বিষয়টি সম্পর্কে সামান্য একটু ধারণা দেওয়ার জন্য। যেখানে আমি বিশ্বাস করি এবং আমার দল বিশ্বাস করে যে একটি শব্দ আজকের এই বিতর্কের একটি ভাগ্য বিধাতা হিসাবে কাজ করবে, সেটি হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যা। যেটিকে আমরা যদি বলি ধীরে ধীরে সামনের দিকে কিংবা বেশি হয়ে যাওয়া এই ধরনের কোনো কিছু, এবং যেটিকে জনসংখ্যাকে ইন্ডিকেট করা হয়েছে এবং যেটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি মৌলিক চাহিদা, সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তার জন্য প্রথম এবং প্রধান হুমকি হিসাবে ধরা হয়েছে। প্রথমে একটু আসি যে বিশ্বের সর্বাধিক জনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। আয়তনের দিক থেকে কিন্তু যদিও এটি ৩,০০০ ভাগের কিন্তু মাত্র ১ ভাগ, কিন্তু যদি জনসংখ্যার দিক থেকে হিসাব করি তাহলে এটি পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ। যদি ১৯০১ সালে হিসাব করি তখন কিন্তু জনসংখ্যা ছিল মাত্র ৩.৫ কোটি, কিন্তু এই ২০২১ সালে এসে সেটি ১৮ থেকে ২০ কোটি ছাড়িয়ে গিয়েছে। এবং এই জনসংখ্যার অর্ধেক নারী হলেও অর্থনৈতিক কর্মকাণ্ডে কিন্তু যথোপযুক্তভাবে পুরুষের সঙ্গে এখন পর্যন্ত নারীদেরকে আমরা অবদানে আনতে পারছি না, কারণ এদেশের শিক্ষিত লোকের সংখ্যা মাত্র ১/৩। অধিকাংশ এবং অশিক্ষার প্রভাব জনসংখ্যার যে সমস্যা বিরাজ করছে, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে জনসংখ্যার যে ঘনিষ্ঠ সম্পর্ক, এদিকে অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য জনশক্তি দেশের জনসংখ্যা থেকে আসে। অপরদিকে জনসংখ্যার যে অধিক্য এবং দেশের উন্নতির জন্য কিন্তু প্রধান প্রতিবন্ধকতা। আমরা একটু ডিটেলসে যখন যাব, এদেশের প্রধান খাদ্য কিন্তু চাল। আমাদের সরকার কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে যে এই চাল এবং অন্যান্য জিনিস বাজার যেটিকে বলা হয় এটি নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু এক অদৃশ্য অশুভ শক্তি সরকারের সব আন্তরিক প্রচেষ্টা গন্ডগোল করে দিচ্ছে। চাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বৃদ্ধির ফলে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং অনেকেই নাজুক অবস্থায় পড়ে যাচ্ছে, আমরা যেটিকে সমাধানের চেষ্টা করছি। কিন্তু দেখুন, এই যে ক্রমবর্ধমান জনসংখ্যা একটি চিত্র নিম্নবিত্ত মধ্যবিত্তকে একটি কঠিন অবস্থায় নিয়ে যাচ্ছে। এর ফলে হচ্ছে কি, পুষ্টিহীনতা, বিভিন্ন রকম রোগ জীবাণু, মানুষের খাদ্যাভাব, বিভিন্ন কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটি নিয়ে আমাদের সরকার গত কয়েক বছর ধরে কাজ করে আসছে। আমার পরবর্তী যে মন্ত্রী এবং অন্যান্য যারা আছেন তারা তথ্য, উপাত্ত এবং উদাহরণের মাধ্যমে এই জিনিসগুলোকে আরো স্ট্রং করার চেষ্টা করবেন। আমরা যদিও চেষ্টা করছি বর্তমান জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করার জন্য, কিন্তু একটি উদ্বেগ উৎকণ্ঠা আমাদেরকে তাড়না করছে। যেহেতু জনসংখ্যাকে জনশক্তি হিসাবে রূপান্তরিত করতে এখন পর্যন্ত আমরা পারিনি, এখন পর্যন্ত আমরা ১০ থেকে ১২ লাখ টন বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হচ্ছে এই ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে জমির মালিকানা বাড়ছে, মাথাপিছু জমির পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে, জাতীয় আয় যদি কিছু সংখ্যক শিল্পপতি ব্যবসায়ীর হাতে চলে গিয়েছে, এটি অত্যন্ত দুঃখের ব্যাপার এবং এটি পুরো জনগোষ্ঠীর জন্য কিন্তু দুঃখের ব্যাপার। এটি আমরা সমাধান করার চেষ্টা করছি যেন জনগণের জীবন বাতার মান বৃদ্ধি পাওয়া যায় এবং জনসংখ্যার সমস্যা হ্রাস পাওয়া যায়। বিদেশ থেকে যে আমদানিকৃত খাদ্যদ্রব্য, এটি দিয়ে কিন্তু আপনি পুরোপুরি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না, কারণ আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে চীনের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করছি। অনুন্নত দেশ হওয়ার ফলেও আমরা যতটুকু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বিশ্বের বহুল জনসংখ্যার দেশ চীন জনসংখ্যা নিয়ন্ত্রণে যে পরিকল্পনা ভিত্তিতে কার্যক্রম চালাচ্ছে তা কিন্তু আমরা অনুসরণ করছি। চীনের সঙ্গে যেহেতু আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, আমরা কিন্তু এটিকে প্রচন্ড ভাবে কাজে লাগানোর চেষ্টা করছি। সবশেষে আবারও বলি, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করে এক্ষেত্রে সফল হতেই হবে আমাদেরকে। এই ব্যাপারে নতুন করে দূরদর্শী চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা উদ্যম হচ্ছি এবং কালক্ষেপণ না করে আবাদযোগ্য কৃষি জমি যাতে হ্রাস না পায় তা নিশ্চিত করার পাশাপাশি কৃষি উৎপাদনের ক্ষেত্রে
বিস্তৃত একটি ভূমিকা আমরা পালন করছি। আমরা নানামুখী কার্যক্রম গ্রহণ করেছি, যেখানে গ্রামগঞ্জে সচেতনতা বৃদ্ধি, জোরদার কুসংস্কার, অশিক্ষা কুশিক্ষা সব ধরনের অপশক্তিকে মূলোৎপাটনের সম্মিলিত আমরা আমাদের বিরোধী দলকে চাইবো যেন তারা আমাদের সাথে সহভাবে কাজ করে। একটা কথা মনে রাখা দরকার, ক্রমবর্ধমান জনসংখ্যা শুধু যে খাদ্য নিরাপত্তার বিষয়টিকে বড় করে তুলে ধরছে এটি কিন্তু তা নয়, আরো নানা মাননীয় উপসর্গের জন্ম প্রধানমন্ত্রী, দিচ্ছে, আপনার যেমন সময় সামাজিক শেষ। অস্থিরতা, অপরাধ। মাননীয় প্রধানমন্ত্রী, সীমিত আপনার সময় শেষ। একটু শেষ করছি, 30 জি, সেকেন্ডে শেষ করছি। সীমিত শক্তি প্রদান দিয়ে কি করেন অনুরোধ। বিপুল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? এটি বিরোধী দলের কাছে আমার একটি প্রশ্ন রয়ে গেল। জনসংখ্যার এই চাপ জাতীয় সমস্যা, বিষয়টি কেবল সরকারের একার নয়, সচেতন জনগোষ্ঠীকেও এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। প্রতিটি রাজনৈতিক দলকে এ নিয়ে ভাবতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক উদাসীনতা দূর করে একটি জাতীয় সমস্যা হিসাবে বিবেচনা করে তা মোকাবেলা করার জন্য সবার এগিয়ে আসা উচিত। তাই মাননীয় স্পিকার, আজকে ছায়া সংসদে আমি চাইবো যে বিলটি উত্থাপিত হয়েছে এটি যেন পুরোপুরি গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমি এখন ডেকে নিচ্ছি বিরোধী দলীয় নেতা মোহাম্মদ সোহানুর রহমানকে তার বক্তব্য প্রদানের জন্য। বিরোধী দলীয় নেতা, আপনার সময় 4 মিনিট। করোনা ভাইরাসের প্রভাবে পৃথিবী জুড়ে নেমে এসেছে মানবিক দুর্যোগ। ইতিমধ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় 13 কোটি অতিক্রম করেছে এবং প্রায় 29 লক্ষ মানুষ ভাইরাস থেকে মারা গিয়েছেন। করোনার নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বব্যাপী। নিজ নিজ দেশের জনগণকে সাশ্রয়ী মূল্যে খাবার সরবরাহের তাগিদে খাদ্যপণ্য রপ্তানি বা বন্ধ করে দিতে পারে রপ্তানিকারক অনেক দেশ। ফলে খাদ্য আমদানিকারক অনেক দেশই পড়বে খাদ্যপণ্যের সংকটে। মাননীয় মডারেটর, এই যখন বিশ্বের অবস্থা, তখন আজকের এই ছায়া সংসদ প্রধানমন্ত্রী কিভাবে বলে যায় ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি? আর ঠিক সেই মুহূর্তে আমার মনে প্রশ্ন জাগে, আজকে প্রকৃত অর্থে সরকারি দল কি আসলে যায় খাদ্য নিরাপত্তার হুমকির আসল কারণটি উদ্ঘাটন করতে? মাননীয় মডারেটর, আপনাকে ধন্যবাদ আজকের এই ছায়া সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজকের এই ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী ওনার 4 মিনিটের বক্তব্যে পুরো সংসদ জুড়ে ধোঁয়াশা সৃষ্টি করে দিয়েছেন। তার উপস্থাপিত প্রস্তাবটি ছিল, এই সংসদ মনে করে যে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি। মাননীয় মডারেটর, এই বিষয়টি প্রমাণের জন্য ওনার উচিত ছিল জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি কয়েকটি সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে তুলনামূলকভাবে বিশ্লেষণের মাধ্যমে সেগুলোর মধ্য থেকে জমা করে যাওয়া এবং সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে যাওয়া। উনি এমনটা করেন, বরং উনি কিছু অগোছালো যুক্তির মাধ্যমে উপস্থাপন করতে চেয়েছেন। মাননীয় মডারেটর, আর ঠিক সেই কারণে আমরা বলছি ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি নয়, বরং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হলো খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি। মাননীয় মডারেটর, এই ছায়া সংসদে আমরা এই বিষয়টি আজকে উপযুক্ত যুক্তিতে প্রমাণ করে যাব। মাননীয় মডারেটর, সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সিকিউরিটি এন্ড পভার্টি ইন এশিয়া এন্ড প্যাসিফিক, কি চ্যালেঞ্জেস এন্ড পলিসি ইস্যুস নামে এই প্রতিবেদনটিতে এডিবি এর কর্মকর্তারা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি এমন বিভিন্ন কারণে গবেষণা করেছেন। এর মাধ্যমে তারা বের করার চেষ্টা করেছেন যে কোন কারণটি আসলে এর জন্য সবচেয়ে বেশি দায়ী। তারা এটাই প্রকাশ করেছেন যে খাদ্য নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হলো জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব। এছাড়া বাণিজ্য নীতি, উন্নয়ন, খাদ্য ও সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় খাদ্য নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে বলে তারা জানিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে আগামী 100 বছরে এশিয়ান অঞ্চলের খাদ্য উৎপাদন কমে যেতে পারে বলে আশঙ্কা করছে এডিবি। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় ধান উৎপাদন প্রায় 50% কমে যেতে পারে বলে মনে করছে এডিবি। মাননীয় মডারেটর, এই আশঙ্কার বাস্তব একটা উদাহরণ হতে পারে শ্রীলঙ্কা, যেখানে গত বছর বন্যা ও খরার কারণে ধান উৎপাদন প্রায় 20% কমে যায়। মাননীয় মডারেটর, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি যদি খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি হতো, তাহলে আজ আফ্রিকা মহাদেশ কেন খাদ্য নিরাপত্তার শিকার হয়ে আছে? মাননীয় মডারেটর, আফ্রিকা মহাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 30 জন, যেখানে এশিয়া মহাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 87 জন এবং ইউরোপ মহাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 72 জন। মাননীয় মডারেটর, আফ্রিকা মহাদেশের জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে এশিয়া এবং ইউরোপের থেকে অনেক কম, কিন্তু আফ্রিকা মহাদেশের সব থেকে বেশি খাদ্য সংকটে রয়েছে। মাননীয় মডারেটর, 1980 সাল থেকে সেখানে এখন পর্যন্ত 42 বার খরা হয়েছে, যার ফলে এই অঞ্চলটি কোনোভাবেই ফসল উৎপাদনের উপযোগী নয়। মাননীয় মডারেটর, সাহারা মরুভূমির আয়তন প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার, যা প্রায় এশিয়া বা আফ্রিকা মহাদেশের প্রায় 1/3 অঞ্চল জুড়ে অবস্থিত। সাহারা মরুভূমি অঞ্চল দেখলে মনে হবে হয়তো প্রকৃতি থেকে সবুজ রং হারিয়ে গিয়েছে। সাহারা মরুভূমি যদি কোনো মরুভূমি না হয়ে আবাদি জমি হতো, তাহলে হয়তো আফ্রিকা মহাদেশে চাষাবাদ করে খাদ্য সংকট অনেকটা কমিয়ে আনা যেত।
কোটি কোটি মানুষ না খেয়ে মরতো না। মাননীয় মডারেটর, আমরা কি শুধুমাত্র খাদ্য নিরাপত্তা বলতে মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করাই বুঝি? না, আমরা আসলে খাদ্য নিরাপত্তা বলতে বুঝি কেবল মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা নয়। মানুষ যেসব প্রাণের উপর খাদ্যের জন্য নির্ভর করে সেসব প্রাণীর খাদ্য নিরাপদ করা খাদ্য নিরাপত্তার অংশ। মাননীয় মডারেটর, ফসল করে দেশগুলো আজ খাদ্য আমদানি করতেও অন্য এক বাণিজ্য নীতি অনুসরণ করছে। আর এমন বিরোধী দেশে দলীয় খাদ্য নেতা, রপ্তানি করছে আপনার যে কাছে যে আর দেশগুলো থেকে 20 তারা সেকেন্ড রয়েছে শেষ করার মাননীয় জন্য। মডারেটর, আমি আপনার থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। তার এমন দেশে খাদ্য রপ্তানি করছে যে যেখান থেকে তারা প্রয়োজনীয় জিনিস আমদানি করতে পারে। আর যার কারণে আফ্রিকা মহাদেশ সহ দুর্বল অর্থনৈতিক দেশগুলো আজ খাদ্য নিশ্চিত করতে পারছে না তার নিজ দেশের মানুষের জন্য। যেখানে আমরা কোনোভাবেই বলতে পারি না ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি। মানে মডারেটর, যদি শুধুমাত্র ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিরই খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি হতো, তাহলে কেন চীন এবং ভারতে প্রায় 140 কোটি জনসংখ্যা থাকার পরও আফ্রিকার মতো খাদ্য নিরাপত্তা তারা ভুগছে না? সরকারি দলের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল মাননীয় মডারেটর। সেই সাথে আজকের এই ছায়া সংসদে যাতে কোনোভাবেই প্রস্তাবটি গৃহীত না হয় তার জোর দাবি আমি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আহ ধন্যবাদ বিরোধী দলীয় নেতা। আমরা খুব সুন্দর একটি বক্তব্য শুনলাম আমাদের বিরোধী দলীয় নেতা থেকে। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি খাদ্যমন্ত্রী ইকবাল হোসেন সাব্বিরকে তার বক্তব্যের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কিছুক্ষণের জন্য আমি ভুলে গিয়েছিলাম বিরোধী দলীয় নেতা আসলে বাংলাদেশের সংসদে বসে কথা বলছেন। আমি কিছুক্ষণের জন্য ধরেই নিয়েছি তিনি শুধু আফ্রিকা 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 করে আমাদের সংসদ ভবনকে আসলে কি করে দিয়েছেন আমি আসলে বুঝতেই পারলাম না। আচ্ছা মাননীয় স্পিকার, যাই হোক, ধন্যবাদ এই মহান সংসদ এবং ছায়া সংসদে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বৈশ্বিক জলবায়ু ইস্যুকে তিনি আসলে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। বৈশ্বিক জলবায়ু কি কারণে হচ্ছে, কি কারণে বৈশ্বিক জলবায়ু হুমকির স্বরূপ মাননীয় বিরোধী দলীয় নেতা মেবি তা ভুলেই গিয়েছেন। বৈশ্বিক জলবায়ুর অন্যতম প্রধান কারণই কিন্তু হচ্ছে ঘনবসতি বাড়ছে। ঘনবসতি বাড়ার ফলে আমাদের বনভূমি উজাড় হচ্ছে, কৃষি জমি আসলে আবাসস্থল হিসেবে পরিণত হচ্ছে, যার কারণে হচ্ছে বন্যা, খরা সহ আসলে আরো কিছু দেখা দিচ্ছে। মাননীয় স্পিকার, আর চীনের যে বিষয়টি আসলে বলে গেলেন আমাদের বিরোধী দলীয় নেতা, ইতোমধ্যেই কিন্তু আমার প্রধানমন্ত্রী তা চীন কিভাবে তা কন্ট্রোল নিয়ন্ত্রণে আনছে এটা বলে গিয়েছেন। আমার মনে হয় বিরোধী দলীয় নেতা তা আসলে খেয়ালই করেননি যে তার মনোযোগ কোথায় আছে, আমি আসলে তা বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। মাননীয় স্পিকার, এই অঙ্গীকারেই কিন্তু আমার সরকার আসলে জনসংখ্যা বৃদ্ধি রোধে কাজ করে যাচ্ছে, যেটা প্রধান সমস্যা এবং বিশ্বের জন্য এবং আমাদের বাংলাদেশের জন্য। মাননীয় স্পিকার, আমি আজকে আমার বক্তব্যের মাধ্যমে এমন কিছু যৌক্তিক তথ্য তুলে ধরবো, আমি আবারও বলছি মাননীয় স্পিকার, যৌক্তিক কিছু তথ্য তুলে ধরবো যার মাধ্যমে প্রমাণিত হবে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি। মাননীয় স্পিকার, জনসংখ্যা বৃদ্ধির নেতিবাচক প্রভাব নিয়ে গত এক দশকের পরিসংখ্যানটা আমি একটু বলতে চাই। গত এক দশকে প্রতি বছর গড়ে ৬৮,৭০০ হেক্টর ফসলি জমি কমেছে, যার সবচেয়ে বড় কারণ হিসেবে মনে করেন বিশেষজ্ঞরা ক্রমবর্ধমান এই জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা খাদ্য ও কৃষি সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ও ইউএস এইডের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রতিবেদনের তথ্য মতে ১৯৭৬ সালে কৃষি জমির পরিমাণ ছিল ৯৭,৬১,৪৫০ হেক্টর। ২০০০ সাল পর্যন্ত ৩,২১,৯০৯ হেক্টর কমে দাঁড়ায় ৯৪,৩৯,৫৪১ হেক্টরে। কিন্তু পরবর্তীতে মাত্র ১০ বছরে ২০১০ সাল নাগাদ ৬,৮৭,৬০৪ হেক্টর কমে মোট কৃষি জমির পরিমাণ দাঁড়িয়েছে ৮৭,৫১,৯৩৭ হেক্টর। ১৯৭৬ থেকে ২০০০ সাল পর্যন্ত ২৫ বছরে যে পরিমাণ কৃষি জমি কমেছে, পরের ১০ বছরে কমার পরিমাণ ৫ গুণ বেশি। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ মাননীয় স্পিকার, আমরা সকলেই তা জানি। এদেশের শতকরা ৮৫% লোক কৃষিজীবী এবং কৃষিখাত আমাদের মোট কর্মসংস্থানের ৭০% যোগান দেয়। মাননীয় স্পিকার, আরেকটি তথ্য আমি স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিতে চাই, যা হয়তো আমি, আপনি সহ আমার বিরোধী দলীয় নেতারাও খুব ভালোভাবে জানেন। বিশ্বে ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বর্তমানে অষ্টম, যা ইতোমধ্যে আমার প্রধানমন্ত্রী উল্লেখ করে গিয়েছেন। যেখানে মাথাপিছু আমাদের জমির পরিমাণ ১ একর ১/৩ থেকেও কম। আবার ভূমিহীনতা দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় আমাদের জনসংখ্যার প্রায় ৬০% ভূমিহীন। মাননীয় স্পিকার, ৪ দশক আগে আমাদের কৃষি জমির পরিমাণ যেখানে প্রায় ২,৬০,০০,০০০ একর ছিল, বর্তমানে তা এসে ২,১৭,০০,০০০ একরে দাঁড়িয়েছে। এই পরিমাণও নিম্নমুখী।
পক্ষান্তরে গত 4 দশকে আমাদের জনসংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে এবং তাদের সাথে বেড়েছে খাদ্য চাহিদা। এই অবস্থায় ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি খাদ্য চাহিদা মেটানোর ক্ষেত্রে অনেক বড় হুমকির স্বরূপ। তথ্যসূত্র দৈনিক ইনকিলাব 10 আগস্ট 2016। মাননীয় স্পিকার, এই মাননীয় সংসদের মন্ত্রী, আপনার শুধু হাতে আর সমস্যা। মাত্র 10 সেকেন্ড সময় রয়েছে। শেষ করুন। স্পিকার, আমি আপনার কাছে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি আমার বক্তব্য আপনাকে 30 দেওয়ার জন্য। সেকেন্ড প্রদান করা হলো। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শেষ করার পূর্বে বিরোধী দলের কাছে আমি জানতে চাই একটি প্রশ্ন। আমার সরকার পরিবার পরিকল্পনার অধীনে জনসংখ্যা বৃদ্ধি রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং ভবিষ্যতেও করবে। আপনারা তো দেশের প্রধান বিরোধী দল, সেই অবস্থান থেকে জনসংখ্যা বৃদ্ধির মতো একটি বড় সমস্যা নিয়ন্ত্রণে কি করছেন বা আপনারা ভবিষ্যতে কি করবেন, তা এই ছায়া সংসদে জনগণের উদ্দেশ্যে আশা করি একটু বলে যাবেন। সর্বশেষে মাননীয় স্পিকার, আমি বিরোধী দলকে সমস্যা না করে আমরা বলবো যে সমস্যা সমাধানের লক্ষ্যে এই প্রস্তাবটি যাতে জনগণের স্বার্থে আজকের ছায়া সংসদে গৃহীত হয়, আমাদের গলায় গলা মিলিয়ে তাই বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ উপস্থিত সকলকে। ধন্যবাদ খাদ্যমন্ত্রীকে তার বক্তব্য প্রদানের জন্য। খুব সুন্দর ভাবে উনি ব্যাখ্যা করেছেন। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি বিরোধী দলীয় উপনেতা মাহবুবা নিশাত তামান্নাকে তার বক্তব্যের জন্য। আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের এই ছায়া সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজকে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবনাটি হলো ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি। শুরুতেই মাননীয় মডারেটর, আমি আমাদের খাদ্যমন্ত্রীকে কিছু কথা বলে যেতে চাই। জলবায়ু পরিবর্তনের মূল কারণ অসচেতনতা, জনসংখ্যা বৃদ্ধি নয়। খাদ্য নিরাপত্তা বলতে আমাদের প্রধানমন্ত্রী বিশ্বের সকল মানুষের নিরাপত্তার কথা, খাদ্য নিরাপত্তার কথা বলেছেন, সেখানে আফ্রিকা মহাদেশ কি বিশ্বের বাইরে? মাননীয় মডারেটর, জমি কমলেও আমাদের দেশের উৎপাদন কিন্তু বেড়েছে মাননীয় মডারেটর, যা হয়তো আমার সরকারি দলের জানা নেই। চলে যাচ্ছে আমার মূল বক্তব্যে। মাননীয় মডারেটর, সরকার তার নিজ দেশে বিপুল সংখ্যক জনসংখ্যার সাথে সাথে বিশাল সংখ্যার রোহিঙ্গা গোষ্ঠীর মুখে খাবার তুলে দিয়ে অর্জন করছে নানা খ্যাতি। সেখানে কিনা আমরা বিতর্ক করছি ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি নাকি খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি। মাননীয় মডারেটর, এই প্রস্তাবনাটি যেমনি ভিত্তিহীন তেমনি অযৌক্তিক বলে আমরা মনে করছি। মাননীয় মডারেটর, একটু আগে আমার দলীয় নেতা খুব স্পষ্টভাবে প্রমাণ করে গিয়েছেন বৈশ্বিক উন্নয়ন খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি হতে পারে। এর সাথে রয়েছে আরো কিছু ব্যাপার, তা হলো বাণিজ্য নীতি, উন্নয়ন ও খাদ্য সম্পদ ব্যবস্থাপনা। মাননীয় মডারেটর, জাতিসংঘের খাদ্য ও কৃষি গবেষণা সংস্থা FAO বলেছে খাদ্য নিরাপত্তা হলো এমন একটি অবস্থা যেখানে পৃথিবীর সব স্থানের সকল মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতে পর্যাপ্ত প্রয়োজনীয় পছন্দের খাবার পাওয়ার দৈহিক ও আর্থিক সুযোগ সৃষ্টি করা। এখানে কি একবারও FAO বলেছে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি? তাহলে আমরা কেন বলবো ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি? মাননীয় মডারেটর, কোভিড-19 আঙুলে দেখিয়ে দিয়েছে মানুষ, সমাজ ও সরবরাহ ব্যবস্থা প্রকৃতির রূঢ় আচরণের কাছে কতটুকু অরক্ষিত এবং অসহায়, যার জন্য জলবায়ুর প্রতি মানুষের উদাসীনতা অনেকটাই দায়ী। মাননীয় মডারেটর, বিজ্ঞানীরা বলেছেন একবিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হবে বনাঞ্চল ও খাদ্য জীববৈচিত্র্যের বিনাশ। জলবায়ু বিশৃঙ্খলা এবং বৈশ্বিক মহামারী কোভিড-19 প্রাদুর্ভাবের একটি সর্বাধুনিক উদাহরণ। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন এবং কৃষি গভীরভাবে পরস্পর সম্পর্কযুক্ত। কৃষি ও খাদ্য নিরাপত্তা দুটি সাদৃশ্যপূর্ণ। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে কৃষি ক্ষেত্রে। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা, বৃষ্টিপাতের সময় এবং পরিমাণের তারতম্য ঘটছে এবং এর প্রভাব পড়ছে ফসলের উৎপাদনশীলতার উপর। এর কারণে দেশে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এবং হুমকির মুখে পড়ছে আমাদের খাদ্য নিরাপত্তা। এ থেকে কি বোঝা যায় না মাননীয় মডারেটর, ক্রমবর্ধমান জনসংখ্যা নয় বরং জলবায়ু পরিবর্তনই খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি? মাননীয় মডারেটর, বাণিজ্য বলতে আমরা বোঝাচ্ছি পণ্য বা সেবা অথবা উভয়ের আদান প্রদানকে। গুদামজাতকরণ, পরিবহন থেকে শুরু করে নানা ধাপ পেরোতে হয় এবং আর ভোক্তার পণ্য পৌঁছানোর এই সকল কার্যাবলী হলো বাণিজ্য। আর এই বাণিজ্যের যে নীতি, তাই হলো বাণিজ্য নীতি। বাণিজ্য নীতির অনেক উদ্দেশ্যের মধ্যে দুটি উদ্দেশ্য তুলে ধরছি, তা হলো দেশীয় শিল্পের উন্নয়ন সম্প্রসারণে আন্তর্জাতিক বাণিজ্য নীতির সঙ্গে সঙ্গতি রেখে শুল্ক ও বাণিজ্য বিষয়ে সরকারকে পরামর্শ ও সুপারিশ প্রদানের অঙ্গীকার। দেশীয় শিল্পকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাজার অর্থনীতি, অর্থনৈতিক পরিবেশ, দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক চুক্তি এবং জনমত বিবেচনায় রেখে বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন নীতি, আমদানি রপ্তানি, শিল্পনীতি প্রণয়ন এবং বাণিজ্য চুক্তি সম্পাদনে সরকারকে বিশ্লেষণধর্মী সুপারিশ প্রদান করা। এ থেকে কি বোঝা যায় না মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য নীতি হতে পারে খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি? মাননীয় মডারেটর,
প্রথম আলোতে প্রকাশিত 2020 সালে 12 সেপ্টেম্বর একটি প্রতিবেদনে মৎস্য বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশের সেপ্টেম্বর মাসের হিসেব অনুযায়ী বিশ্বের মোট ইলিশের 86% মাননীয় সংসদ সদস্য, আপনার হাতে সময় রয়েছে 20 সেকেন্ড। আমি কিছু সময় চেয়ে নিচ্ছি মাননীয় মডারেটর। বাংলাদেশে উৎপাদিত হচ্ছে 86%, তাও কেন আমার দেশের সাধারণ মানুষকে ইলিশ কিনে খেতে হিমশিম খেতে হচ্ছে? তার শুধুমাত্র কারণ কি ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি নাকি বাণিজ্য নীতি? প্রশ্ন রয়ে গেল সরকারি দলের কাছে। মাননীয় মডারেটর, আমার দেশের উৎপাদন খরচ, কাঁচামাল আমদানি ব্যয়, সম্পূর্ণায়িত পণ্যের ব্যয়, উৎপাদন ক্ষমতা, মূল্য সংযোজন, পণ্যের গুদামজাতকরণ, জলবায়ু সঠিক থাকলেই একমাত্র সম্ভব খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। মাননীয় মডারেটর, আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবনাটি যাতে কোনোভাবে গৃহীত না হয় তার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলীয় উপনেতা তার বক্তব্য প্রদানের জন্য। আমি এখন এই পর্যায়ে ডেকে নিচ্ছি সংসদ সদস্য কাউসার হামিদকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। কাউসার হামিদ, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমাদের বিরোধী দলীয় নেতাদের আসলে এখন চোখ থাকার পরেও তারা অন্ধ। তারা আসলে কিছুই করতে পারে নাই এতদিন থেকে, তার জন্য তারা শুধু এখন সরকারের দোষ খুঁজে যাচ্ছে। সমস্যার সমাধানের জন্য তারা কিছুই করে যাচ্ছে না। আমার বিরোধী দলীয় উপনেতা বলে গেছেন উৎপাদনের কথা। উনি মনে ভুলেই গেছেন যে উৎপাদন আগে থেকে বৃদ্ধি হওয়ার পরেও বাংলাদেশে খাদ্য সমস্যা রয়ে গেছে। আমি একটু বলে দিলে আপনারা বুঝতে পারবেন। এখন এই 1960 সালে খাদ্য উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 1 কোটি মেট্রিক টন, আর ঘাটতি ছিল 4 লাখ। 2001 সালে এসে দাঁড়িয়েছে সেটা আমাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে 2,67,58,000 মেট্রিক টন। তারপরেও আমাদের ওই বছরে ওই সময় আমদানি করতে হয়েছে 15.54 লাখ মেট্রিক টন। তাহলে কি বোঝা যাচ্ছে আমাদের খাদ্য উৎপাদনের সমস্যা, ও খাদ্য উৎপাদন বাড়লেও কি হয়েছে, আমাদের জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির মধ্যে রয়ে গেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই ছায়া সংসদে আমাকে জনগণের জন্য কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়ায় আপনাকে আবারও ধন্যবাদ। আজকে আমাদের সংসদে প্রস্তাবিত বিষয় ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি। আর এই প্রস্তাবিত বিষয়ের উপরে আমার সরকার দলের প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্য সংজ্ঞায়িত ও যুক্তি উপস্থাপন করে গেছেন। আর আমি বেশি কিছু বলবো না, শুধু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো মাননীয় স্পিকার, এবং বিরোধী দলীয় সদস্যদের বলবো আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। তাহলে হয়তো তারাও আমাদের সাথে একমত হবে যে জনসংখ্যা বৃদ্ধি আমাদের খাদ্য সমস্যার প্রধান কারণ। মাননীয় স্পিকার, জনসংখ্যা বৃদ্ধির ফলে দ্রুত নগরায়ন, শিল্প ও আবাসন গড়ে উঠেছে, আর যার জন্য কৃষি জমির পরিমাণ ও হ্রাস পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির জন্য রাজধানী সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি জমি ব্যবহৃত হচ্ছে নগরায়নে। গত 1-1.5 দশকে এই চিত্র ব্যাপকভাবে পরিলক্ষিত হয়েছে। আর গবেষকরা মনে করছেন কৃষি জমিতে নগরায়ন গড়ে ওঠাটাই খাদ্য সমস্যার প্রধান কারণ। মাননীয় স্পিকার, তাই আমাদের উচিত কৃষি জমির ব্যবহার কৃষিতে করা যায় সেদিকে লক্ষ্য করা, আর সেটির জন্য দরকার জনসংখ্যা বৃদ্ধি কমানো। তাহলে আমাদের এই কৃষি জমি গুলোতে কৃষকরা চাষ করবে, যার ফলে খাদ্য সমস্যার সমাধান পাওয়া যাবে। আর যেন আপনার জনসংখ্যা বৃদ্ধি রোধ করা যায়, এই নিয়ে আমাদের সরকারের বিভিন্ন পদক্ষেপ রয়েছে। আমি সেগুলো বলে দিতে যাচ্ছি যে বর্তমানে আমাদের সরকার বাল্য বিবাহ ও বহু বিবাহ রোধে একটা আইন জারি করছে, যার ফলে পারিবারিক জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে পারবে। পরিবার পরিকল্পনা সেবা নিয়েছে, সঠিক তথ্য সবার মাঝখানে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, শিক্ষা দিয়েছে, মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে। ইভেন 2012 সালে স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মুজিবুর রহমান ফকির বলেছেন যেসব অঞ্চলে এখনো পিছিয়ে আছে তাদের জন্য আমরা বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছি। ওই টাস্ক ফোর্সের সাথে বেসরকারি কিছু সংস্থাও জড়িত আছে। আবার নতুন করে 29,000 মাঠ কর্মী আমরা নিয়োগ করতেছি। দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণকে আরো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সোশ্যাল মার্কেটিং কোম্পানির চিফ অফ প্রোগ্রাম অপারেশন তসলিম উদ্দিন খান এনটিভির নিয়মিত একটি আয়োজন স্বাস্থ্য পদ্ধতিতে বলেছেন 1971 সালে আমাদের জনসংখ্যা ছিল 7 কোটি আর পাকিস্তানের ছিল 6 কোটি। বর্তমানে সেটি দাঁড়িয়েছে পাকিস্তানের 21 কোটি আর বাংলাদেশের 17 কোটি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের জিডিপি আর বর্তমান পাকিস্তানের জিডিপি কতটা ভিন্ন। সময় শেষ। আমি আরেকটু সময় চেয়ে নিচ্ছি।
একটু কথা আমার শেষ করে আমি শেষ করে জি, দিচ্ছি। আপনাকে 20 সেকেন্ড প্রদান করা হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। তাহলে আমি বিরোধী দলীয় নেতাদের কাছে একটাই প্রশ্ন রেখে যাব। ওনারা আসলে আমি যে ভাবছিলাম ওনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমরা এই পরিকল্পনা নিয়ে কি কি কাজ করছি, আর আমি সবগুলো বুঝিয়ে দিয়েছি, তাদের কাছে প্রশ্নটা পাইনি, তাও আমার নিজে থেকে আমি বলে দিয়েছি। মাননীয় স্পিকার, আজকে ছায়া সংসদে আমার প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয়টি আজকের ছায়া সংসদে গৃহীত হয় তার জোর দাবি করছি, জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সংসদ সদস্য তার মূল্যবান বক্তব্যের জন্য। আমি এখন ডেকে নিচ্ছি বিরোধী দলীয় সংসদ সদস্য অমৃতা সেনকে তার মূল্যবান বক্তব্যের জন্য। অমৃতা সেন, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের এই ছায়া সংসদে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তাগণ খুবই নিপুণতার পাশাপাশি মূল্যবান তথ্য দ্বারা প্রমাণ করেছেন যে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি কোনোভাবেই খাদ্য নিরাপত্তার জন্য প্রধান হুমকি নয়। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের কারণে যে ধরনের সমস্যা হয় সেটা অল্প সময়ে সমাধান করা কষ্টসাধ্য একটা ব্যাপার। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা। জনসংখ্যা বৃদ্ধি সত্ত্বেও খাদ্যের প্রাপ্যতা পরিমাপের ক্ষেত্রে দৈনিক গড় মাথাপিছু ক্যালোরি এবং গড় মাথাপিছু প্রোটিন গ্রহণের পরিমাণ 1970 দশকের পর থেকে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে কৃষি দ্রুত উৎপাদন বৃদ্ধি দেশের জনগণের মাথাপিছু খাদ্য গ্রহণের জন্য আমাদের নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়েও যেতে হচ্ছে। এর মধ্যে যেমন প্রযুক্তিগত শৈথিল্য রয়েছে, তেমনি রয়েছে নীতি ও পরিকাঠামোগত ঘাটতি, বাজারজাতকরণ সীমাবদ্ধতা এবং মাটির স্বাস্থ্য সম্পর্কিত পরিবেশগত সমস্যা। মাননীয় মডারেটর, বর্তমানে কৃষি গবেষণা ও উন্নয়নে এসব সমস্যা সহ খরা ও লবণাক্ততা উপযোগী ফসলের জাত উদ্ভাবন করার দিকে মনোযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় খাদ্য নীতির আওতায় খাদ্য নিরাপত্তার জন্য একটি পরিশীলিত ও সমন্বিত পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এতে খাদ্যের প্রাপ্যতা, প্রবেশাধিকার ও ব্যবহারের মাত্রা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। দেশের সব মানুষের জন্য একটি নির্ভরযোগ্য নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করাই এই নীতির প্রধান লক্ষ্য। মাননীয় মডারেটর, বাংলাদেশ একটি জনবহুল দেশ, প্রতি বছর ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে দেশের জনসংখ্যা। তাতে কি বাংলাদেশ কোনোভাবে খাদ্য নিরাপত্তায় ভুগছে, নাকি তার উল্টো কোনো ফলাফল হচ্ছে? আসুন আমরা কিছু পরিসংখ্যানের আলোকে তা জানার চেষ্টা করি। মাননীয় মডারেটর, উৎপাদনশীলতা বৃদ্ধির ধারাবাহিকতায় 2018-19 অর্থ বছরে দানাদার খাদ্যশস্যের উৎপাদন 432.11 লাখ মেট্রিক টন ছিল, যা এর লক্ষ্যমাত্রা 415.74 লাখ মেট্রিক টনকে ছাড়িয়ে গেছে। দেশ আজ চালে উদ্বৃত্ত, ধান উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের চতুর্থ, ভুট্টা উৎপাদনে বেড়ে গেছে 46 লাখ মেট্রিক টন। নিবিড় চাষের মাধ্যমে বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বের তৃতীয় অবস্থানে উন্নীত হয়েছে। সবজি উৎপাদন বেড়ে 1,72,47,000 মেট্রিক টন হয়েছে। আলু উৎপাদনে বাংলাদেশ উদ্বৃত্ত এবং বিশ্বের সপ্তম। এবছর আলু উৎপাদন হয়েছে 1,09,00,000 মেট্রিক টন। দেশে ফল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বের সপ্তম এবং পেয়ারায় অষ্টম। আম উৎপাদন প্রায় 24 লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে। 2013 সনের ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউশন প্রতিবেদনে দেখা যায় মাত্র 1 বছরে এই সূচকে 11 ধাপ এগিয়েছে বাংলাদেশ। দেশে এখন আর চাল আমদানি করতে হয় না, পর্যাপ্ত মজুত রেখে বর্তমানে চাল রপ্তানি করছে বাংলাদেশ। মাননীয় মডারেটর, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেল আইপিসিসি তাদের চতুর্থ মূল্যায়ন প্রতিবেদনে বলেছিল চলতি শতকের মধ্যে বাংলাদেশের ধান ও গমের উৎপাদন যথাক্রমে 20 ও 30% কমবে, কিন্তু উৎপাদন কমেনি, বরং তাদের ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে গত 5 বছরে ধান ও গমের উৎপাদন গড়ে 2.5 থেকে 3% হারে বেড়েছে। বর্তমানে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 3,62,00,000 টন চাল প্রয়োজন, যদিও উৎপাদন এর বেশিই হচ্ছে। মাননীয় মডারেটর, ক্রমান্বয়ে জনসংখ্যা বৃদ্ধির পরেও খাদ্যদ্রব্য উৎপাদনে এমন সফলতার পর সরকারি দল কোন যুক্তিতে বলতে পারে যে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি? এই প্রশ্ন থাকলো সরকারি দলের কাছে। এবং মাননীয় মডারেটর, দৈনিক ইত্তেফাক পত্রিকার 4 মার্চ 2021 এর একটি প্রতিবেদন এমন মাননীয় স্বল্পোন্নত সংসদ থেকে সদস্য, আপনার উন্নয়নশীল কাছে দেশে, 30 সেকেন্ড সময় রয়েছে। আমি আপনার কিছু মূল্যবান সময় চেয়ে নিচ্ছি মডারেটর। প্রতিবেদন এমন স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটলো বাংলাদেশের 2021 সালের 26 ফেব্রুয়ারি চূড়ান্তভাবে এই সুপারিশ করেছে জাতিসংঘ। ফলে বাংলাদেশের এখন উন্নয়নশীল দেশের মর্যাদা ভোগ করতে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। তবে যদি ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি খাদ্য নিরাপত্তার জন্য
প্রধান হুমকি হতো এই উন্নয়ন কিভাবে সম্ভব হলো? সরকারি দলের কাছে প্রশ্ন রেখে গেলাম মাননীয় মডারেটর। সেই সাথে আজকের এই ছায়া সংসদে যেন আজকের এই প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সংসদ সদস্য অমৃতা সেন আপনার মূল্যবান বক্তব্যের জন্য। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি এই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে আমরা আমাদের সরকারি দলীয় এবং বিরোধী দলীয় দুই পক্ষেরই বিতর্কে শুনলাম এবং এরই মাধ্যমে আমাদের গঠনমূলক পর্বের শেষ হলো। বিতর্কের এই পর্যায়ে আমি আর সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমাদের যুক্তি খণ্ডন পর্বে। প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের বিরোধী দলীয় নেতা মোহাম্মদ সোহানুর রহমানকে। বিরোধী দলীয় নেতা, আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে পুনরায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, শুরুতেই আমার প্রধান বিরোধী দল সরকার দলীয় মন্ত্রীর একটা প্রশ্ন শুনে না হেসে পারলাম না। তারা সরকার দলীয় মন্ত্রী, তারা বিরোধী দলকে প্রশ্ন করে জনসংখ্যা নিয়ন্ত্রণে আমরা কি কি করব, আমরা ভবিষ্যতে কি কি করবো বা কি কি করেছি। মাননীয় মডারেটর, জনসংখ্যা নিয়ন্ত্রণে কি করণীয় সেটা কি বিরোধী দলের কেউ করবে নাকি সরকার দল করবে? আসলে মনে হয় সরকারি দল বুঝতে পারছে না তারা আসলে কি বলছে। তাদের কথা শুনে মনে হচ্ছে না তারা পৃথিবী নয় অন্য কোনো গ্রহ থেকে এসেছেন। মাননীয় মডারেটর, আমাদের সরকার দলীয় প্রধানমন্ত্রী এবং সরকার দলীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন, স্বাধীনতার সময় নাকি বাংলাদেশি জনসংখ্যা ছিল প্রায় 3.25 কোটি। মাননীয় মডারেটর, পর্যাপ্ত পরিমাণ তথ্য ঘাটাঘাটি না করলে হয়তো এমনই হয়। আমাদের দেশে 120 বছর পূর্বে 1901 সালের আদমশুমারি অনুযায়ী লোক সংখ্যা ছিল প্রায় 2,89,00,000 এবং স্বাধীনতা পরবর্তী আদমশুমারি 1974 সালে বাংলাদেশী জনসংখ্যা ছিল প্রায় 7,63,00,000। তো পর্যাপ্ত পরিমাণ তথ্য ঘাটাঘাটি করার পর আমরা এটুকু বলতে পারি, মাননীয় মডারেটর, স্বাধীনতা পরবর্তীতে 1972 সালে আমাদের খাদ্যশস্য উৎপাদন হয়েছিল 1,10,00,000 মেট্রিক টন। তখন মানুষ ছিল প্রায় 7 কোটি এবং এখন দেশের জনসংখ্যা প্রায় 17 কোটি। মানুষ বেড়েছে দ্বিগুণেরও বেশি। আবাদি জমি প্রায় 30% কমে গিয়েছে, কিন্তু আমাদের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে 3 থেকে 5 গুণ। মাননীয় মডারেটর, 12টি কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশ শীর্ষ 10টি দেশের মধ্যে রয়েছে। খাদ্যশস্য উৎপাদন বাড়ানোর গতিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর তালিকায় এখন বাংলাদেশ উপরের দিকে অবস্থান করছে। মাননীয় মডারেটর, দেশে এখন প্রায় 1.47 হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এত বৃদ্ধির পরেও প্রতি বছর 2 থেকে 2.5% হারে খাদ্যশস্যের চাহিদা বাড়ছে, যা প্রায় 3.5 লাখ মেট্রিক টন। আর এখানে আমাদের আবাদি জমি বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে 1% হারে। বর্তমানে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 3,62,00,000 টন চাল প্রয়োজন, যদিও উৎপাদন এর চেয়ে অনেক বেশি হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন কোন এক অদৃশ্য শক্তির কারণে চাল হয়তো আমাদের দেশে পর্যাপ্তভাবে পৌঁছাচ্ছে না। সেটা কি বিরোধী দলের দেখার দরকার নাকি সরকার দলের সেটা দরকার যে কোন কোন অদৃশ্য শক্তির কারণে দেশের মানুষ না খেয়ে মরছে? পর্যাপ্ত পরিমাণ খাদ্য উৎপন্ন হওয়ার পরেও কেন দেশের মানুষ না খেয়ে মরবে? আমাদের সরকার দলের প্রধানমন্ত্রী বললেন আমরা শুধু আফ্রিকা নিয়ে পড়ে আসি। মাননীয় মডারেটর, আফ্রিকার মানুষ না খেয়ে মরে সেটাকে আমরা চোখে দেখবো না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছেন যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত মানে পুরো বিশ্বের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আফ্রিকার প্রায় 90 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কি আমাদের এই বিষয়ের মধ্যে পড়ছে না? মাননীয় মডারেটর, আমাদের শীর্ষ 10টা জনবহুল দেশের মধ্যে আফ্রিকার কিন্তু মাত্র একটি দেশ রয়েছে, যা হচ্ছে নাইজেরিয়া। কিন্তু আমাদের বাকি যে 9, আপনার সময় আর 30 সেকেন্ড রয়েছে, দ্রুত শেষ করুন। জি ধন্যবাদ মাননীয় মডারেটর, আমি আপনার থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। মাননীয় মডারেটর, আমাদের আফ্রিকা অঞ্চল যদি আরেকবার দেখি আমরা, তো সাহারা মরুভূমিতে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি 20 বছর পর পর সেখানে জলাভূমি অতিনভূমিতে পরিণত হয়, কেননা পৃথিবীতে প্রায় 20,000 বছর পর পর সেখানে বৃষ্টিপাত বেড়ে যায় এবং সেখানে তা ফসল আমরা উৎপাদন করতে পারতাম। তো আমাদের যদি জলবায়ু পরিবর্তন না হতো বা জলবায়ু আমাদের অনুকূলে থাকতো, তাহলে কিন্তু আমরা সাহারা মরুভূমিতে অনেক পরিমাণ খাদ্য উৎপাদন করে আমাদের আফ্রিকা মহাদেশ বা পুরো বিশ্বের অনেক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারতাম। ঠিক একইভাবে আমরা বলতে পারি শুধু বাংলাদেশ না বা শুধু আফ্রিকা না, পুরো বিশ্বের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এবং সেক্ষেত্রে আমরা যত যুক্তি দিয়েছি তাতে আমাদের মনে হয় না আমাদের সরকার দলীয় প্রধানমন্ত্রী কোনোভাবেই বলতে পারবে ক্রমবর্ধমান জনসংখ্যা আমাদের সরকার দলীয় প্রধানমন্ত্রী কোনোভাবেই বলতে পারবে না ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি আসলে খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা মোহাম্মদ সোহানুর রহমানকে তার যুক্তি খণ্ডন পর্বের তার বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের প্রধানমন্ত্রী তৌফিকুল ইসলামকে তার যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য প্রদানের জন্য। তৌফিকুল ইসলাম, আপনার সময় 3 মিনিট।
ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আবারও 3 মিনিটের জন্য আমি প্রথমেই প্রধানমন্ত্রী, দুঃখিত, বিরোধী দলীয় নেতার কাছে যেতে চাই যে, এবং খুবই অবাক হলাম যে তিনি সাহারা মরুভূমি এবং আফ্রিকার দেশগুলো থেকে ইন্টারনেট সার্চ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে তথ্য বের করেছেন যে 1901 সালে 2,84,00,000 জনগণ ছিল, যেখানে আমি কিন্তু প্রথমেই বলেছি 2.25 কোটি, যেটি পুরোপুরি একই তথ্য। এবং বর্তমানে এটি 17 না, এবং এটি 18 কোটি। মাত্র আমি বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে সেটি দেখলাম। খুবই দুঃখজনক ব্যাপার যে তারা বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছেন, তাই চশমাটা পরে নিলাম, কারণ তাদের এই আঙুল যেন আমাদের চোখে না লাগে। তারা একটি ক্রমবর্ধমান জনসংখ্যা, এই শব্দটির সঙ্গে আমি এত সুন্দরভাবে পরিচয় করে দেওয়ার পরেও তারা ক্রমবর্ধমান জনসংখ্যা এই জিনিসটিকে বাইরে রেখে বারবার ছোটবেলায় 20 পৃষ্ঠা রচনা লেখার মতো গ্লোবাল ওয়ার্মিং, যা বৈশ্বিক উষ্ণতার কথা বলে যাচ্ছেন, সেই 20 পৃষ্ঠা রচনার মতো তারা যা ইচ্ছা তা বলছে, কিন্তু তারা একটা বারও কানেক্ট করার চেষ্টা করছে না। এই জনসংখ্যা যেটি ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন জায়গায় কলকারখানা হচ্ছে, জনগণ স্মোক করছে, ধোঁয়া আসছে, এর মাধ্যমেই বৈশ্বিক গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এই জিনিসটিই কিন্তু পুরোপুরি জনসংখ্যা বৃদ্ধির সাথে, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সাথে সংযুক্ত। আপনারা যে ধান ক্ষেত এবং অন্যান্য জিনিস সম্পর্কে যতটা জ্ঞান রাখেন, সাহারা মরুভূমি সম্পর্কে যতটা জ্ঞান রাখেন, ততটুকু জ্ঞান যদি আমরা বর্তমানে জনসংখ্যা নিয়ে থাকতো এবং এই জনসংখ্যা বাড়ার ফলে কত ধরনের সমস্যা হচ্ছে সেটি নিয়ে থাকতো, তাহলে আপনারা প্রশ্ন করে যেতেন না ভারত কেন ভুগছে না। ভারতের 3টা তথ্য দেই, ইন্টারনেট সার্চ করলে হাঙ্গার অফ ইন্ডিয়া নামের একটি ওয়েবসাইট আছে, যেখানে শুধুমাত্র বলা আছে 189.2 মিলিয়ন পিপল শুধুমাত্র পুষ্টিহীনতায় ভুগছে। 5 বছরের নিচে এরকম 20% শিশু আছে যারা পুষ্টিহীনতায় ভুগছে, এবং পৃথিবীর সবচেয়ে ওয়ার্স্ট ফুড ওয়েস্ট, ফুড লস শুধুমাত্র ইন্ডিয়াতে হচ্ছে। তথ্যগুলো জেনে দিবেন। কখনো যুক্তিতর্ক জেতার জন্য বিরোধী দলে আছেন দেখি সরকারকে ছোট করার জন্য সাহারা মরুভূমি কিংবা আফ্রিকার তথ্য দিয়ে এই দেশে আমি বিলিভ করি কোনো কিছু প্রতিষ্ঠা করতে পারবেন না। সবচেয়ে বড় ব্যাপার, আপনি শুধুমাত্র জনগণের পাশে না, আপনি মুরগি, গরু, মানে জনগণের সাথে যুক্তিযুক্ত অন্যান্য প্রাণীর কথাও ভেবেছেন। জনগণ বাড়ছে, মুরগির চাহিদা বাড়ছে, গরুর চাহিদা বাড়ছে, সেগুলো ধ্বংস হচ্ছে। পুরোপুরি ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে সেটি যুক্ত। আমি অবশ্যই বলবো আপনার উত্তর মেরু দক্ষিণ মেরুর বরফ গলছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। কেন হচ্ছে? কারণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষের চাপ বাড়ছে, পুরো পৃথিবীর একটি বিশাল অংশ ধসে যাচ্ছে, কারণ জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। আপনি বলছেন যে দেশ নাকি বর্তমানে চাল রপ্তানি করছে, এটি অত্যন্ত খুশির সংবাদ হতো আমাদের জন্য। তাহলে হয়তোবা আমাদের আর টিসিবির চাল বিক্রি করে বর্তমানে বাংলাদেশের অপুষ্টিতে ভোগা আপনার সময় লোকজনকে প্রায় সহযোগিতা শেষ, করতে আপনি হতো দ্রুত না। শেষ করুন। ধন্যবাদ। এবং একটি কথা বলে শেষ করতে চাই বিরোধী দলীয় নেতা এবং অন্যান্যদেরকে, দায়িত্ব শুধু আমাদের না, দেশটা আমাদের, দায়িত্ব সবার। বারবার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে হয়তোবা জনগণের ভোটে কখনো নির্বাচিত হতে পারবেন না। এবং আমি চাই স্পিকার এবং যারা উপস্থিত আছেন, আমার এই প্রস্তাবিত যে বিলটি আজকে যেন এখানে গৃহীত হয় এবং গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রধানমন্ত্রী তৌফিকুল ইসলাম আপনার যুক্তি খণ্ডন পর্বে আপনার বক্তব্যের জন্য। এরই মাধ্যমে আজকের এই বিতর্ক অনুষ্ঠানে আমাদের গঠনমূলক পর্ব এবং যুক্তি খণ্ডন পর্ব 2 শেষ হয়ে গেল। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের ফার্মাসি বিভাগের 2 জন শিক্ষক। প্রথমে আছেন ফারহাতুন নূর ম্যাডাম এবং দ্বিতীয়তে আছেন ইমরান নূর মানিক স্যার। আমি ফারহাতুন নূর ম্যাডামকে অনুরোধ করছি এই বিতর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ প্রান্তিক রয়কে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাবকে এত সুন্দর একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আজকে আমাদের বিতর্কের প্রতিযোগিতার বিষয় ছিল ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি। আমাদের বিতর্কের 2টি টিমই সরকারি এবং বিপক্ষী দল, দুইটি টিমই তাদের তাদের যুক্তিটা খুব সুন্দর করে তুলে ধরেছে। এখন প্রত্যেকটা টিমেই কিন্তু প্রত্যেকটা প্রতিযোগিতায় কিন্তু একটা হার এবং জিত থাকে। এখন আমরা তোমাদের যুক্তি সম্পর্কে আমরা সবাই শুনেছি, এবং আমাদের বিপক্ষে টিম যারা, তারা খুব সুন্দর করে বলেছে যে হ্যাঁ, যে আসলে জনসংখ্যায় কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই খাদ্যের যে হুমকি, এটা
এর জন্য দায়ী না, এর সাথে হচ্ছে আমাদের যে জলবায়ু এটাও অনেক অনেক বড় একটা ভূমিকা পালন করে। এবং একই সাথে আমাদের যে সরকারি দল বলছে যে না, এই জলবায়ু কিন্তু একই সাথে কিন্তু হচ্ছে অনেকটাই এই জনসংখ্যা বৃদ্ধির জন্য অনেক বড় একটা দায়ী একটা অংশ। তো আমি আশা করি হচ্ছে যে তোমরা ভবিষ্যতে ঠিক এই এই পর্যায়ে তোমরা যেরকম করে আজকে বিতর্ক করলে, যে সামনেও ঠিক একইভাবে হচ্ছে সামনের আমাদের যে বিতর্ক প্রতিযোগিতা হবে সেগুলোতেও তোমরা ঠিক একইভাবে হচ্ছে উপস্থাপন করবে তোমাদের যুক্তিগুলো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ফারহাতুন নূর ম্যামকে। শরীফুল ইসলাম স্যার কি আমাদের সাথে আছে? শরীফ স্যার। জি হ্যাঁ প্রান্তিক, আমি স্যার, আছি। স্যার আমরা তাহলে আপনার সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছিলাম স্যার। ইমরান নূর স্যার কিছু বলেছেন? স্যার আমার পক্ষ থেকে স্যার আপনি বলে দেন স্যার। আপনার কথা শুনতে অনেক ভালো লাগে স্যার, আপনার কথা শুনে খুব ভালো লাগতেছিল, কতদিন ভালো লাগছে। আমি বলবো যে আগে আমাদের স্যারকে কিছু মানে বিতার্কিকদের উদ্দেশ্যে এবং আজকের বিতর্ক এবং টোটাল বক্তব্য সম্পর্কে স্যার কিছু বলুন, তারপরে আমি এটা শেষ করছি। ওকে স্যার, তাহলে ইমরান নূর স্যার কিছু বলুন। ধন্যবাদ স্যার। হ্যালো স্যারের কি ওখানে নেটওয়ার্কের বোধহয় সমস্যা হচ্ছে? এখানে চাচ্ছিলাম, যা হোক কেমন শোনা মিলিয়ে সময় শেষ হয়েছে। জি স্যার, নেটওয়ার্কের সমস্যা। না মনে হচ্ছে তাই যে কেটে কেটে আসছে। আপনারা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? নো স্যার। ক্রান্তি? না স্যার। আমার বক্তব্য স্যার এতটুকু ছিল স্যার। শরীফ স্যার আপনি আমার পক্ষ থেকে বলেন, এটাই ভালো হবে স্যার। না আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, অনেক ধন্যবাদ। আমাদের যথারীতি ইএলএল থেকে আজকে ছিল না, ইএলএল থেকে এবং আমাদের বাণিজ্য অনুষদ অর্থাৎ বিজনেস ডিপার্টমেন্ট থেকে আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত দুইজন বিচারক, আমাদের অনেক কাছের ইমরান নূর স্যার এবং আমাদের ফরহাতুন নূর ম্যাডাম, আমার প্রিয় কলিগস আর কি দুজনকে সালাম। এবং আমার আজকের এই প্রোগ্রামে মডারেটর হিসেবে আছেন প্রান্তিক, খুবই প্রিয় ছাত্র। মিরাজ তো আছেনই সবসময় এই প্রোগ্রামের অগ্রগামী ভূমিকা, এবং তার সঙ্গে নিবিড় এবং আরো কয়েকজন আছেন যারা কিনা খুবই অর্গানাইজড ওয়েতে ধারাবাহিকভাবে পর্বগুলো করছেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং আজকের বিতার্কিক যারা ছিলেন আমি পুরোটা শুনিনি, তবে মাঝে মাঝে আমি মানে জাস্ট হেডফোনটা কানে নিই, কারণ বিতর্কের ব্যাপারে আমার আসলে আগ্রহটা অনেক বেশি। আমি যেটা হতো যে স্কুল লাইফ থেকে শুরু করে এই জাতীয় স্কুল পর্যায়ে যে বিতর্ক প্রতিযোগিতাগুলো, তখন বিটিভি একমাত্র অবলম্বন ছিল আমাদের। চমৎকার সব বিতর্ক হতো বিভিন্ন স্কুলে। আমি জেলা স্কুলের ছাত্র ছিলাম বলে আমাদের জেলা স্কুল থেকেও প্রায়ই টিম যেত, এবং আমি খুব আগ্রহ সহকারে শুনতাম, যদিও আমি নিজের বিতর্কে খুব বেশি মানে বলা যায় যে অতটা আসলে পরিপক্ক বা অতটা দক্ষ না। হয়তো কোথাও আর্গুমেন্ট করা এক জিনিস, কিন্তু বিতর্ক কিন্তু আসলে এই বিতর্কটা টোটালি ডিফারেন্ট। লাইক আপনি প্রতিযোগিতার জন্য, সেটা পার্লামেন্টারি ডিবেট বা অন্য যে কোনো ধরনের ডিবেট হোক না কেন, সেখানে আগে থেকে অনেক প্রিপেয়ার থাকতে হয়, অনেক তথ্য উপাত্ত রাখতে হয়। যেমন ধরেন যে আজকে আমি দেখলাম যে একটা পক্ষ হয়তো একটা তথ্য উপস্থাপন করছে, আর একটা পক্ষ রেফারেন্স দিয়ে সেটাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছে, আবার অপর পক্ষ আবার দেখা যাচ্ছে যে সেটাকে রেফারেন্স দিয়ে সেটাকে তার নিজের পক্ষে যুক্তি এবং তথ্যপত্রগুলোকে শক্তভাবে প্রমাণিত করার চেষ্টা করছে। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে তথ্য উপাত্ত, এবং সেটা শুধুমাত্র তথ্য হলেই হবে না, বিতর্কের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য হতে হয়, যেটা একটা বিষয়। আজকে আমি দেখলাম যে দুই দলই খুব চমৎকার ভাবে নিজেদের দেশ থেকে শুরু করে বাইরের বেশ কিছু দেশের বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করেছেন, যে হ্যাঁ জলবায়ুর ক্রমবর্ধমান
যে বৈশ্বিক উষ্ণতা আমরা যেটা বলছি গ্লোবাল ওয়ার্মিং, সেটা পরিবেশ বিপর্যয়, জনসংখ্যা বৃদ্ধি, সেটা তো একটা কারণ আছেই। যদিও সেটাকে বিরোধী দল একভাবে উপস্থাপন করছে, সরকারি দল একভাবে উপস্থাপন করছে। এটাই বিতর্ক, এটাই বিতর্কের হারমোনি বলা যায়, মজা, বা এটাই বিতর্কের মানে রোমান্স বলা যেতে পারে, ভালো লাগে। তো আমি খুব আগ্রহ নিয়ে যতটুকু শুনেছি, খুব আগ্রহ নিয়ে আমি শোনার চেষ্টা করেছি যে যারা বলছেন আর কি, শেষের দিকের কয়েকজনের কথা আমি একটু বেশি শুনতে পেয়েছি, ভালো লেগেছে। উভয় দলই তাদের মতো করে গুছিয়ে তথ্যপত্র উপস্থাপন করে বলার চেষ্টা করেছে। আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে বাচন ভঙ্গির ব্যাপারে আরেকটু সতর্ক হওয়াটা দরকার। আর তাছাড়া সবকিছু বেশ ভালো ছিল, সবারই বেশ উপস্থাপন খুব চমৎকার ছিল, প্রাণবন্ত উপস্থাপনা, এবং বোঝা যাচ্ছে যে সবাই বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাবো যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, যেখানে মানুষ নানান রকম বিষয়ে খুব আতঙ্কিত এবং বিপর্যস্ত, আজকে বোধহয় ৭৪ জনের মৃত্যুর খবর এবং ৭,০০০-এর উপরে আক্রান্তের খবর। তো এর মধ্যে আমার মনে হয় যে মানসিকভাবে আমাদেরকে একটু মানে অন্যদিকে মেন্টালি একটু ঘুরে থাকা, যেটা কিনা আমাকে যাতে করোনার আতঙ্কের মধ্যে স্টাক করে না ফেলে, অর্থাৎ আমরা যেন একটা জায়গায় আবদ্ধ হয়ে না যাই, সেই জায়গায় আমাদের স্টুডেন্টরা অন্যদিকে তাদের মেন্টাল ইয়েটাকে ঘুরিয়ে নিয়ে এই যে বিতর্কের বিষয়গুলো নিয়ে প্রস্তুতি নেওয়া, বিতর্কে আসা, প্রাণবন্তভাবে উপস্থাপন এটা করছে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এটার জন্য আমি আসলেই সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার খুবই ভালো লেগেছে যে আমরা এই ধরনের একটা এবং এই প্ল্যাটফর্মটা এই প্যান্ডেমিক সিচুয়েশনে অর্গানাইজ করার পেছনে সবচেয়ে বড় অবদান যাদের আছে, মিরাজ, নিবিড়, প্রান্তিক যারা আছেন এখানে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি গতদিনের মতোই যেটা বলতে চাই যে আজকে বিতর্ক সমাপনী টানার আগে, সমাপনীর জন্য আমি প্রান্তিককেই বলবো, কিন্তু তার আগে যদি উভয় দলের পক্ষ থেকে বিতর্কের বাইরে এখন পুরো অনুষ্ঠানের ব্যাপার নিয়ে, অনুষ্ঠান আয়োজনের ব্যাপারটা নিয়ে কোনো অনুভূতি শেয়ার করার যদি বিষয় থাকে, তাহলে সেই অপশনটা আমার মনে হয় তাদেরকে দেওয়া উচিত। সেই হিসেবে আমি জাস্ট একটু বলছি, রিকোয়েস্ট করছি যে আপনাদের মধ্যে বিরোধী দল এবং সরকারি দলের পক্ষে যারা ছিলেন, দলনেতা হতে পারে অথবা অন্য কোনো সদস্যও হতে পারে, সংসদ সদস্য হতে পারে, যদি আপনারা আপনাদের অনুভূতি শেয়ার করতে চান, তাহলে আমার মনে হয় যে কিছু বলতে পারেন অনুষ্ঠানটাকে, তারপরে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারি। জি স্যার, থ্যাংক ইউ। আসলে একটু বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, মানে জি স্যার, আপনাদের সবাইকে আসলে অনেক থ্যাঙ্কস। আপনার কথাটাই আসলে আমি মানে চিন্তা করছিলাম যে স্যার দেশের এরকম একটা অবস্থা, বাসায় আছি অনেকদিন ধরে, মানে মেন্টালি স্যার অনেকদিন পরে মনে হচ্ছে একটু রিফ্রেশড ফিল করতেছি। একটু মানে এটাকে যদি আমি মানে একটু ভাবে বলি যে একটু এক্সাইটমেন্ট ফিল করতেছি, একটু ফ্রেশ ফিল করতেছি যে যাদের সাথে বিতর্ক হয়েছে, আমি তো তাদেরকে অথবা মানে ফেস টু ফেস করি নাই, কিন্তু স্টিল তাদের বাচনভঙ্গি, তাদের কথা, প্রত্যেকটা জিনিসকে স্যার অনেক মানে জিনিসটাকে খুব আরো জটিল এবং আরো গুরুত্বপূর্ণ করে তুলছে তাদের প্রত্যেকটা কথা। আর আমরাও চেষ্টা করছি যে যতটা সীমাবদ্ধতায় থেকে ডিবেটের মানে প্রাচীর যেন ভেদ না হয়, যেটা দিয়ে ইনফরমেশন দিয়ে তাদেরকে বিট করার জন্য। এবং স্যার আসলে হার জিত থাকবেই, কিন্তু এই যে থ্রিল, এই যে স্যার সিনেমা দেখার পরে যে থ্রিলটা ফিল হয়, এটা আসলে স্যার সিনেমা শেষ হয়ে যায়, ডিবেটও শেষ হয়ে যাচ্ছে, আমার কাছে মনে হয় স্যার এই থ্রিলটা হয়তো বা আমাদেরকে আরো কয়েকদিন রিফ্রেশ থাকার জন্য মানে আমাদেরকে অনেক হেল্প করবে। আর যারা অর্গানাইজ করছে, আই বিলিভ নিঃসন্দেহে তারা স্যার অনেক কষ্ট করতেছে, তারা অবশ্যই ক্রেডিট পাওয়ার মতো। মিরাজ, প্রান্তিক যারা আছে সবাই, আমরা সবসময় চাইবো স্যার যেন এই ধরনের কোনো কিছু কিছুদিন পর পর হোক। আমরা যেহেতু এখন একত্রিত হইতে পারতেছি না, লিস্ট অনলাইন প্ল্যাটফর্মে হয়তো বা আমরা একটু একত্রিত হতে পারবো। আর বিরোধী দলকেও বলতে চাই, আপনারা খুবই জোশ করছেন, আমরা থ্রিলড। আসলে আমরা চেষ্টাও করছি, এখন বাকিটা সবকিছুর উপরে। খুবই ভালো একটা বিতর্ক। অনেক ধন্যবাদ তৌফিক, খুব গোছানো, খুব সুন্দর কথা বলেছেন। আসলে বিতর্ক যারা করে তাদের কিন্তু বেশ মানে কথা বলার যে একটা স্টাইল, এটাতে খুব একটা ভালো একটা ইয়ে থাকে। আমি দেখি যে সাধারণের তুলনায় কথার মধ্যে একটা যৌক্তিকতা থাকে, স্ট্রাকচার্ড মানে ডেলিভারি থাকে, খুব ভালো লাগে এটা। আমি নিজেও আসলে ব্যক্তিগতভাবে চাই যে আমার ছেলেটা বড় হচ্ছে, আমি আমার ছেলেকে ওই লেভেল থেকে বিতর্কের মধ্যে আমি একটু গ্রুমিং করাবো, এটা আমার খুব ইচ্ছা, কারণ আমি এটা আসলে খুব পছন্দ করি। এটার মধ্যে দিয়ে যেভাবে বেসিক নলেজে ডেভেলপ হয়, যেভাবে একজন মানুষ, ইভেন আমি দেখেছি যে যারা ডিবেট করে স্কুল কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে, তারা কিন্তু বেশ অন্যদের তুলনায় কেন জানি আমার মনে হয় যে একটু অন্যরকম উচ্চতায়, অন্যরকম পজিশন করে নেয়। হ্যাঁ, মানে বিভিন্ন বাস্তব যে তাদের যে
বিভিন্ন জায়গায়, সেখানে পজিশনটাই একটু ডিফারেন্ট হয়ে যায়। সো আমি আশা করি যে আপনারাও আপনাদের এই গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করে যখন কর্মজীবনে যাবেন, দেখবেন যে আপনি অন্যদের থেকে একটু আলাদা আপনার কর্ম পরিবেশে, এটা আমি আশা করি। আচ্ছা, এটা আমি বিরোধী দলের পক্ষ থেকে না, সরকারি দলের পক্ষ থেকে একজন বলেন, বিরোধী দলের পক্ষ থেকে কেউ কিছু বলতে চান? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার সোহান। আমার কথা বলে দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আসলে স্যার এরকম প্যান্ডামিক একটা সিচুয়েশনে আমাদের এই ভার্সিটি থেকে এরকম একটা মানে অনলাইন প্ল্যাটফর্ম আমাদের ডিবেট কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া, আসলে আমরা মানে এই ডিবেট পাবলিক এন্ড স্পিকিং ক্লাবের প্রতি অনেক কৃতজ্ঞ যে আমরা এই টাইমে এরকম কিছু করতে পারছি, আসলে অনেকটা কৃতজ্ঞ। আর আমাদের বড় ভাইয়াদের সাথে, আমি যদিও তাদের সাথে পরিচয় কখনো হয়নি, বিবিএর ভাইয়াদের সাথে, তো অনেক ভালো লাগছে ভাই আসলে ডিবেট করে। কারণ আমাদের এই অবস্থায়, আর যেটা বাচনভঙ্গির একটা কথা যে ডিবেটে আসলে অনেক অ্যাগ্রেসিভ অনেক সিচুয়েশনে হয়তো হতে হয়, আসলে আমরা মন থেকে অতটা অ্যাগ্রেসিভ না, আমরা মন থেকে অনেকটা নমনীয়, অতটা অ্যাগ্রেসিভ আমরা না যতটা ডিবেটে আমরা দেখেছেন। আসলে ডিবেট করতে এটা ঠিক আছে, কারণ সরকারি সংসদে যখন সরকার বিরোধী দল বসে তখন একটু অ্যাগ্রেসিভ না হলে তো সংসদ প্রাণবন্ত হয় না। জি স্যার, ওটাই স্যার যে আমরা আসলে মন থেকে অনেকটা নমনীয়। আমরা আমার সাথে দুটা মেয়েও করেছে, তারা অবশ্যই অনেকটা নমনীয়, আমরাও নমনীয় মন থেকে। তো আমরা আসলে কোনো অ্যাগ্রেসিভ কোনো কিছু না, আমাদের যা ডিবেটে হয়েছে তা আমরা পরিস্থিতির যখন যেটা দরকার আমরা সেভাবে ডেলিভারি করার ট্রাই করেছি। আর আমাদের স্যার যেটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের ডিবেটের মধ্যে যদি কোনো কিছুতে আমাদের যদি কোনো কিছু স্যার ভুলভ্রান্ত মানে অপরাধমূলক কোনো কথাবার্তা হঠাৎ কোনো বের হয়ে যেতে পারে, তো সেটা আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি স্যার। আর এরকম একটা সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আমাদের ভাইয়াদের, প্রান্তিক ভাইয়া, মিরাজ ভাইয়া, আর আমি সবার নাম আসলে জানি না ওইভাবে, দুই ভাইয়ের নাম জানি। আর স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ এভাবে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। ওয়ালাইকুম আসসালাম সোহান, আসসালামু অনেক আলাইকুম। ধন্যবাদ। না না না, আপনাদের ওরকম কোনো কিছুই ঘটেনি। হ্যাঁ, আমি বাচনভঙ্গি বলতে অন্য ব্যাপার বোঝাতে চেয়েছি। কথার মানে যেটা হলো যে অনেক সময় আঞ্চলিকতা বা এগুলো কে করে খুব মানে কথার মধ্যে মানে যেটা হলো যে আমরা চলিত কথার যেটা বলি সেটা। যাই হোক, কোনো অসুবিধা নেই, খুবই ভালো হয়েছে আপনাদের সব দুপক্ষেরই বিতর্ক। আমি বিতর্কের বিষয়ে যাচ্ছি না, যেহেতু আমি পুরোটা শুনিনি। এটা নিয়ে আমার মনে হয় যে পর্যালোচনা করা আমার জন্য ঠিক হবে না। বিজ্ঞ জাজেসরা ছিলেন, তারা এটা পর্যালোচনা করে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি স্কোর করবেন। ইন্ডিভিজুয়াল স্কোর তারপরে যোগ করে 3 জনের স্কোরকে একসঙ্গে করে, সাধারণত বিরোধী দল এবং সরকারি দল এভাবে 6 জনের স্কোরকে আলাদা আলাদা করে দেন এবং ব্লাইন্ড রিভিউ, অর্থাৎ আমাদের ইমরান নূর স্যার জানেন না যে আমাদের ফরহাতুন ম্যাডাম কত স্কোর দিচ্ছেন, বা ফরহাতুন ম্যাডাম জানেন না যে ইমরান স্যার কত স্কোর দিচ্ছেন। তো এটা একটা ব্লাইন্ড জাজমেন্ট হয়, এটা খুবই ভালো। তো জাজমেন্ট হওয়ার পরে দুটো স্কোরই চলে আসে হলো আমাদের হাতে, আমার কাছেও চলে আসে, এটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেয়। এরপরে যেটা হয় হোয়াটসঅ্যাপ থেকে ওটা দেখে ওটাকে যোগ করা হয়, অর্থাৎ সরকারি দলকে 2 জন জাজেস কত দিয়েছেন এবং বেসরকারি দলকে কত দিয়েছেন দুটোই যোগ করা হয় এবং তারপরে দুটোকে 2 দিয়ে ভাগ করে অ্যাভারেজ করা হয়, করে আপনার স্কোরটা করা হয়। যেটা একটু হাইয়েস্ট স্কোর হবে স্বাভাবিকভাবে সেই দল বিজিত এবং আরেক দল হয়তো একটু পরাজিত হবে, কিন্তু এটা তো জয় পরাজয়ের ব্যাপার, তো জাস্ট সাময়িক, এটা থাকেই। আর এই প্ল্যাটফর্মে একটা দল জয়ী হলো আর একটা দল জয়ী হলো না, তার মানে এই না যে তার বিতর্ক শেষ হয়ে গেল, থেমে গেল। অবশ্যই এরপরে আরো অন্যান্য বিভিন্ন ইভেন্ট হবে এবং আমরা চাইবো যে ইন্টার ডিপার্টমেন্ট থেকে আমরা ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রাম যেন নর্দার্ন ইউনিভার্সিটি অ্যারেঞ্জ করতে পারে, সেটার জন্য আপনাদের রিহার্সাল বা গ্রুমিং হচ্ছে বলেই আমি মনে করি। আর মিরাজ, প্রান্তিক, নিবিড় তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব এর পরের পর্ব থেকে আপনারা বিতার্কিক এবং জাজেস এবং যারা এখানে পার্টিসিপেট করবে, বিশেষ করে মডারেটর, টিচার যারা থাকবে, তাদের ক্ষেত্রে কিছু বিষয় আর একটু ম্যান্ডেটরি করে দিতে হবে। সেটা হলো যে বিতর্কের সময় এমন পরিবেশে বসবে এবং এমন ভাবে নেট কানেকশনের ব্যাপারটাকে মোটামুটি ইনশিওর করার চেষ্টা করবে, নেট স্পিডটা, যাতে ভিডিও অন করে অর্থাৎ উভয় দল যেন উভয় দলের মানুষগুলোকে একটু চিনতে পারে, সেটা একটা বিষয়। জাজেসরাও ওই রকম একটা ভাবে বসবে যাতে কিনা জাজেসদেরকেও দেখা যায়। জাস্ট আমরা লাইভ বিতর্ক যেটা সরাসরি থাকলে একটা স্টেজে গেলে যেভাবে দেখি, সেভাবে যেন এটাকে আরো বেশি প্রাণবন্ত করা যায়। এই জন্য আমার মনে হয় যে আমরা ভিডিও অন করার ব্যাপারটা এর পরের পর্ব, যেহেতু আরো বেশি মানে ওয়েটেড একটা পর্বে, আমরা সেকেন্ড রাউন্ডে চলে যাব। সো ওখানে এই ব্যাপারটা আগে থেকে আমার মনে হয় যে বিতার্কিক এবং জাজেস এবং যারা কিনা অন্য টিচাররা থাকবেন তাদের ক্ষেত্রে এই রিকোয়েস্টটা আমাদের রাখতে হবে যে আমরা যেন এভাবে একটু করার চেষ্টা করি, যাতে আমরা আরো বেশি লাইভলি সেশন বা অনুষ্ঠানটা পেতে পারি। যারা তার দর্শক থাকবে তারা যেন আরো বেশি অনুষ্ঠানটাকে এনজয় করতে পারে। এটা একটু পরবর্তী পর্ব থেকে আমার মনে হয় চেষ্টা করা উচিত, যতটা সম্ভব ম্যান্ডেটরি। যদি কারোর
নেট কানেকশনে খুব বেশি সমস্যা থাকে তাহলে সেটা ওই মুহূর্তে স্পিকারের অনুমতি নিয়ে সে হয়তো ক্যামেরাটা অফ করবে। বাট যদি দেখা যায় যে কোনো প্রবলেম হচ্ছে না তাহলে ক্যামেরা অন করে, হ্যাঁ, মানে ভিডিও অন করে নিয়ে আমার মনে হয় বিতর্কটা হলে ভালো হয়। মোটামুটি আজকে এ পর্যন্তই বলার ছিল। আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রান্তিককে বলবো যে অনুষ্ঠানটা শেষ করার জন্য। আর আপনাদের রেজাল্ট যথারীতি অন্যান্য দিনের মতোই আপনাদের যে ফেসবুক অফিসিয়াল পেজ আছে ডিবেট এন্ড পাবলিক স্পিকিং ক্লাব, সেখানে অ্যানাউন্স করে দেওয়া হবে এবং দুই দলের হাতে মিরাজ নিজ দায়িত্বে এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। প্রান্তিক। ধন্যবাদ স্যার আপনার সমাপনী বক্তব্যের জন্য। আমরা অবশ্যই ভিডিও অন করে আমাদের পরবর্তী বিতর্কগুলো নেওয়ার চেষ্টা করব অবশ্যই, এবং এটা আমরা সফল করব। তো আজকে আমাদের সাথে যারা যারা উপস্থিত ছিলেন, অর্থাৎ দুই পক্ষের 6 জন বিতর্কী, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের কনভেনর শরীফ স্যার, এবং এছাড়া যারা দর্শক হিসেবে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই বিতর্কিক অনুষ্ঠানটি আমি এখানে শেষ করতে চাচ্ছি।